রনি ভাই বলবেন যে বিষয়টা একেবারেই ভাই বলছেন যে এখানে অন্য দলগুলো যারা এই মুহূর্তে বলছে যে নির্বাচনের পরিবেশ নাই একটা বিষয় কিন্তু আজও প্রধান উপদেষ্টা বলেছেন যে দেশ নির্বাচনের জন্য প্রস্তুত এবং নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে, কিন্তু এদিকে নাহিদ কিন্তু অলরেডি বলেছে যে নির্বাচন হবে বলে তার কাছে মনে হচ্ছে না। জামাত বলছে নির্বাচন নিয়ে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই যে দুইটা দল এই মুহূর্তে বাংলাদেশে, মানে বিএনপির বাইরে দুইটা দল বলার মতো, তারা যদি এরকম সরাসরি নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেয় বা নির্বাচন নিয়ে শঙ্কা পোষণ করে, আগামী নির্বাচন কি ভালোভাবে হবে বলে মনে করছেন? দেখেন, নির্বাচন নিয়ে আমার কখনোই কোনো শঙ্কা ছিল না, কারণ 16-17 বছর আপনি ভোটাধিকার, আপনার শঙ্কা না থাকুক, কিন্তু এরা যদি নির্বাচন না আসে, এদের শঙ্কারও কোনো কারণ নেই। কারণ আমি আপনাকে বলি কেন আমার শঙ্কাটা বড় করে দেখছি না, বলছি কেন সুযোগ নাই শঙ্কা রাখার। কারণ আপনি 17-18 বছর একটা ভোটবিহীন ক্ষমতার কাঠামোর মধ্যে ছিলেন, নির্বাচন হয়েছে কিন্তু ভোটাধিকারবিহীন নির্বাচন হয়েছে। ফলে আপনাকে ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় দেশকে নিতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় নেওয়ার ক্ষেত্রে সেটা আমরা যেটা বলি যে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক কায়েম হয় কিভাবে, ভোট প্রয়োগের মধ্য দিয়ে। জনগণ ভোট দেওয়ার মধ্য দিয়ে তার প্রতিনিধিকে আপনার কি বলে সংসদে পাঠায় বা আপনার নির্বাচিত করে, এইভাবে দেশ পরিচালিত হয়। তো এখন আপনি যদি নির্বাচনকে কোনো না কোনোভাবে ডিনাই করেন, আবার আপনি যদি পলিটিক্স মিন করেন, জিনিসটা তো হইল না। আবার আপনি যদি গণতন্ত্র মিন করেন, নির্বাচন আপনি পারলে 1 সেকেন্ড হইলেও আগায় আনবেন, সেটা মার্চ, ফেব্রুয়ারি, ডিসেম্বর বললে কথা না। আপনি যত আগায় আনবেন তত গণতান্ত্রিক ইন্ডেক্সে আপনি উন্নতি করবেন। ফলে এবং নির্বাচনকে কোনো শর্তের আর অমুক হলে তমুক হবে, 7 মণ ঘি হলে রাধা নাচিবে, নির্বাচন এরকম না ব্যাপারটা। কোনো শর্তের অধীন হওয়ার কথা না নির্বাচনটা। হ্যাঁ, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে। আগের সাংবিধানিক কাঠামো, আগের ফেসিবাদী কাঠামো, এটার অবসান হয়েছে, কিন্তু আসলে কি হয়েছে সেটা রিস্টোর করার জন্য অবসান হয়েছে। মানে আমি বলতেছি ক্ষমতার পরিবর্তন হয়েছে না, হাসিনা তো আর দেশ চালায় না, কিন্তু এই কাঠামোটা যেটা আজকেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে এই রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করতে হবে। এখন এই কাঠামো পরিবর্তনটা আপনি কীভাবে করবেন সেটা নিয়েই বিতর্কটা। এনসিপি, জামাত এবং বিতর্কের ক্ষেত্রে বিএনপির পদ্ধতিটা হলো, বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, বিএনপি জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে এই পরিকল্পনার পক্ষে। আর অন্যান্য যারা, তারা মনে করছে গণ অভ্যুত্থানই একটা ম্যান্ডেট, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়ে গেছি, আমরা সব করে ফেলবো, আমরা আমাদের মতো করে ফেলবো। আমরা আমাদের মতো করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই দলগুলোর যে রাজনৈতিক এজেন্ডা, সেটাকে তারা রাষ্ট্রীয়ভাবে প্রাধান্য পায় যাতে, এরকম কতগুলো পদ্ধতি তারা নেওয়ার চেষ্টা করছে। সে জায়গায় আমি বলতেছি বিতর্কটা কোন জায়গায় তৈরি হচ্ছে, সে গোড়ার জায়গাটা বলতেছে। ফলে সেদিক থেকে বিএনপি দেখতে চাচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতি যেটা সে মিন করে, একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি আকারে জনগণের নির্বাচিত প্রতিনিধির মধ্য দিয়ে আইসা সে যতটুকু করা সম্ভব করবে, এবং যেগুলো করবে না সেগুলোর ব্যাপারে সে পজিশন নিয়ে নিচ্ছে। কিন্তু এরা মনে করতেছে না এই অভ্যুত্থানই ম্যান্ডেট, এবং অভ্যুত্থানকে তারা বিপ্লব মনে করতেছে। কিন্তু অভ্যুত্থান কখনোই ম্যান্ডেট হয় না, কারণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কমন ভিকটিমহুড ছিল। একটা গৃহবধূ, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে এবং একটা পাবলিক ইউনিভার্সিটির ছেলে, পলিটিক্যাল কর্মী, কমনলি ভিকটিম ছিল আওয়ামী লীগের দ্বারা। কমন ভিকটিমহুডের জায়গা থেকে অভ্যুত্থান হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, অভ্যুত্থান হয়েছে। কিন্তু একজন জামাত কর্মীর আওয়ামী লীগের বিরোধিতা, একজন বিএনপির আওয়ামী লীগের বিরোধিতা, একজন নন পলিটিক্যাল লোকের আওয়ামী বিরোধিতা, এর মধ্যে তারতম্য আছে। সবাই আওয়ামী বিরোধী, কিন্তু সবার আওয়ামী বিরোধীর মাত্রা একরকম না। ফলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই অ্যাবসুলেট ম্যান্ডেট কায়েম হয়ে গেছে, এটা ধরে নেওয়া হবে চরম ভুল। আমাদের এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা মনে করছে এই গণ অভ্যুত্থানটাই ম্যান্ডেট। গণ অভ্যুত্থান ম্যান্ডেট না। আমি বারবার বলছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে। এখন এই সেকেন্ড রিপাবলিকটা আপনি প্রোটেক্ট করবেন কীভাবে? প্রোটেক্ট করবেন থ্রু দ্য ডায়লগ। সেই ডায়লগের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সবার আগে বিবেচনা করতে হবে। সেই সবার আগে বিবেচনা করলে 1 বছর ধরে মানুষ একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে, মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মধ্যে, জননিরাপত্তার অবস্থা খুব বাজে, রাস্তাঘাটে বের হওয়া যায় না ছিনতাই, চাঁদাবাজির কারণে। জিনিসপত্রের দাম আজ ভালো কাল খারাপ হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের কোনো উন্নতি হচ্ছে না। আপনারা খালি সবাই সবার ক্ষমতার চিন্তা করতেছে, ক্যাবিনেট মাথায় রেখে সবাই রাজনীতি করছে। তো এটা তো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হইল না। সেদিক থেকে আমাদের মনে হয় যে যে জায়গায় আপনি প্রশ্নটা রাখছেন, যে তাহলে এখন আপনি যদি মনে করেন যে নির্বাচন ছাড়া ক্ষমতা থাকবেন, তাহলে কতগুলো সমস্যা। এটা একটা হাসিনার মডেল, নির্বাচন ছাড়া ক্ষমতা হাসিনার মডেল, আমরা বহুবার বলছি। ফলে আপনি যত বড় শক্তি হন, যত বড় বিপ্লবী হন, আপনি যদি মনে করেন নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকবেন,
তাহলে আপনি হাসিনার মডেলের দিকে আগাচ্ছেন। 1 2 এখন এই যে চাঁদাবাজ, বিশৃঙ্খলা, এই আপনার অস্থিরতা, এগুলো যে দায়, এটা কে নিবে? যে নির্বাচন চায় না তাকে নিতে হবে। কারণ এখন যে চাঁদা নিতেছে, নির্বাচন হইলে তো এটা চেঞ্জ হবে, ও তো আর চাঁদা নিতে পারবে না। ফলে এখন যে নির্বাচন চাবে না, সে হইল এই চাঁদাবাজ, এই বিশৃঙ্খলা, এর মধ্যে যে লুইটা পিটা খাওয়ার সুযোগ পাচ্ছে, সে চাবে না। 2 3 নাম্বার হইল, এখানে এই ঢাকা বুয়েটের সহ উপাচার্য একটা ইন্টারভিউ দিচ্ছেন একটা মিডিয়াতে গতকালই। উনি বলতেছেন যে এখানে এখন হাসিনা এই সরকারের অধীনে নির্বাচন চায় না, সে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। হ্যাঁ, এটা বলে ভারত মনে করে যে আওয়ামী লীগ যেহেতু নাই, নির্বাচন দরকার নেই। ফলে এখন আওয়ামী লীগ এবং ভারত দুইজনে মিলে নির্বাচন চায় না। 3 নাম্বার, ফলে আপনি নির্বাচন বিরোধিতা রাজনীতির পরিণতি কি বুঝতে পারছেন? আমি 3টা পয়েন্ট শুধু বললাম। বলে আপনি যতই মনে করেন, আমি এই জন্য বললাম যে আমি নির্বাচনের ব্যাপারে কোনো শঙ্কা দেখি না। কেন শঙ্কা দেখি না? কারণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাটা জনগণের কাছে চলে গেছে অলরেডি। শঙ্কা দেখছেন রনি ভাই? কেন দেখছি না? কারণ এই যে 3টা পয়েন্ট বললাম আপনার, এক হলো সেটা তো উপলব্ধি, আপনি আপনার শঙ্কা না, আপনার উপলব্ধি। সেই উপলব্ধি জনগণের তো আছে ভাই। রাজনৈতিক দলগুলোর ভিতরে রাজনৈতিক দলগুলোর ভিতরে থাকুক না থাকুক সেটা তো ম্যাটার করে না, জনগণ ম্যাটার করে।